গল্পের শুরু হয় আউটওয়ার্ল্ডের নিষ্ঠুর সম্রাট শাহ খানকে দিয়ে, যে ইরেনিয়া নামের এক সুন্দর ও শান্ত রাজ্য দখল করতে চায়। কিন্তু এই দখলদারিতে যেন লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের প্রাণ না যায়, তাই সর্বোচ্চ দেবতা এল্ডার গডরা একটি নিয়ম তৈরি করে। নিয়মটি হলো, বিভিন্ন রেলমের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একটি মার্শাল আর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। কোনো রেলম যদি টানা 10 বার জিতে যায়, তাহলে সে প্রতিপক্ষ রেলমের উপর দখল পাওয়ার অধিকার লাভ করবে। আর একবার এল্ডার গডরা এই টুর্নামেন্ট ঘোষণা করে দিলে কোনো রেলমই এতে অংশ নিতে অস্বীকার করতে পারে না। শাহ খানের নেতৃত্বে আউটওয়ার্ল্ডের যোদ্ধারা ইডিনিয়াকে টানা 9 বার হারিয়ে দেয়। এখন শেষ টুর্নামেন্ট আসন্ন, যেটা শাহ খান জিতে গেলে ইডিনিয়া চিরতরে তার দখলে চলে যাবে। ইডিনিয়ার পক্ষ থেকে এখন শেষ যোদ্ধা বাকি থাকে স্বয়ং রাজা জেরড, ইডিনিয়ার শাসক। অ্যারেনায় যাওয়ার আগে রাজা জেরড তার ছোট্ট মেয়ে কিতানার গলায় একটি রূপালী হার পরান। এই হারটি তাকে বজ্রের দেবতা লর্ড রেইডেন দিয়েছিলেন, যাতে এটি কিতানাকে রক্ষা করতে পারে। কিতানা ভয়ে কাঁপতে থাকে এবং বাবাকে যুদ্ধে না যাওয়ার জন্য অনুরোধ করে। রাজা জেরড তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ভয় পেও না মা, সব ঠিক হয়ে যাবে। এরপর দেহরক্ষীরা তাকে অ্যারেনায় নিয়ে যায়। সেখানে জেরডের মুখোমুখি হয় আর কেউ নয়, স্বয়ং আউটওয়ার্ল্ডের সম্রাট শাহ খান। দুই রাজার মধ্যে লড়াই হয়ে ওঠে ভয়াবহ ও নির্মম। জেরড তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করে এবং সুযোগ বুঝে শাহ খানের হাতে আঘাত করে। কিন্তু শাহ খান অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হয়। সে পাল্টা আক্রমণ চালিয়ে প্রথমে জেরডের হাত কেটে ফেলে, তারপর তার ভারী কুড়াল দিয়ে জেরডের দেহ ফুঁড়ো পড়ে দেয়। রাজা জেরড সেখানেই প্রাণ হারান। স্বামীর মৃত্যু দেখে রানী সিন্ডেল ক্রোধে এগিয়ে যায়, কিন্তু শাহ খান তাকে হুমকি দেয় যে টুর্নামেন্টের ফলাফলের বিরুদ্ধে গলা তুললে সেই ইরিনিয়ার প্রতিটি নাগরিককে হত্যা করবে। নিজের প্রজাদের প্রাণ বাঁচাতে রানী সিন্ডেল বাধ্য হয়ে শাহ খানের সামনে মাথা নত করে। তখনই শাহ খানের নজর পড়ে ছোট্ট কিতানার দিকে, যে কাঁদতে কাঁদতে বাবার মৃতদেহের কাছে এসে তার নীল ফিতাটি হাতে তুলে নেয়। শাহ খান সেখানে এসে বলে, আজ থেকে জেরড নয়, আমিই তোমার বাবা। ছোট্ট কিতানা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সময় দ্রুত বদলে যায়, পুরো 10,000 বছর কেটে যায়। কিতানা এখন বড় হয়ে এক অপরূপ সুন্দরী রাজকুমারীতে পরিণত হয়। প্রতিদিন সে তার বিশেষ দেহরক্ষী জেডের সঙ্গে তলোয়ারবাজি ও লড়াইয়ের অনুশীলন করে। কিতানা জেডকে নিজের আপন বোনের মতোই ভালোবাসে। কিতানার ক্রমবর্ধমান শক্তি ও দক্ষতা দেখে জেড তাকে একটি উপহার দেয়, লোহায় তৈরি এক জাদুকরি পাখা। জেড বলে এই অসাধারণ অস্ত্র কিতানার মতো শক্তিশালী ও দক্ষ যোদ্ধার জন্যই তৈরি হয়েছে। কিতানারও উপহারটি খুব পছন্দ হয়। এরপর কিতানা ও জেড প্রাসাদের ভেতরে সম্রাট শাহ খানের সামনে হাজির হয়, যেখানে কিতানা তার মা রানী সিন্ডেলকে দেখে, যিনি কোনো এক অভিশাপের প্রভাবে পুরোপুরি শাহ খানের দাসীতে পরিণত হয়েছেন। শাহ খান জিজ্ঞাসা করে আজকাল কিতানা হঠাৎ কোথায় উধাও হয়ে থাকে। কিতানা জবাব দেয় যে সে প্রতিদিন অনুশীলন করে যাতে আর্থর রেলম অর্থাৎ পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে পারে। আসলে শাহ খান ইতিমধ্যেই পৃথিবীর বিরুদ্ধে টানা 9টি টুর্নামেন্ট জিতে নিয়েছে। এই 10ম টুর্নামেন্টেও যদি সে জিতে যায়, তাহলে সে আনুষ্ঠানিকভাবে গোটা পৃথিবীর মালিক হয়ে যাবে। ঠিক তখনই সেখানে হাজির হয় শাহ খানের সবচেয়ে বিশ্বস্ত ও ধূর্ত জাদুকর সাং সাং। সে এসে খবর দেয় যে শিনকের অ্যামিউলেট অর্থাৎ জাদুকরী তাবিজের সন্ধান পাওয়া গেছে, আর সেটি চুরি করেছে কানো নামের এক ব্যক্তি। এখানেই জানা যায় শাহ খান এই তাবিজের পেছনে কেন ছুটছিল, কারণ তাতে ছিল অসীম শক্তি, যে এটি পড়বে সে অমর হয়ে যাবে, তার সমস্ত ক্ষত মুহূর্তেই সেরে যাবে এবং সে হয়ে উঠবে দেবতার সমান শক্তিশালী। কিতানা বলে সেই তাবিজ সক্রিয় করতে একটা পূর্ণ নক্ষত্রের সমান বিপুল শক্তির প্রয়োজন হবে, আর এত শক্তি তারা কোথা থেকে পাবে। সাং সাং তাকে বলে ভয়ের কিছু নেই, তার কাছে একটা জোরালো পরিকল্পনা আছে। শাহ খান তৎক্ষণাৎ সাং সাংকে নির্দেশ দেয় যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই যে কোনো মূল্যে তাবিজটি ছিনিয়ে আনতে হবে। এদিকে পৃথিবীতে লর্ড রেইডেনের মন্দিরে রেইডেন ও অন্যান্য যোদ্ধারা লক্ষ্য করে ঘণ্টাবাটির বালি দ্রুত ঘুরতে শুরু করেছে, যার অর্থ মর্টাল কম্ব্যাটের টুর্নামেন্ট খুব শীঘ্রই শুরু হতে চলেছে। কিন্তু আগের ঘটনায় কুংলাওয়ের মৃত্যুর পর তাদের হাতে একজন যোদ্ধা কম আছে। তাদের দ্রুত সেই নতুন যোদ্ধাকে খুঁজে আনতে হবে, যাকে এল্ডার গডরা কুংলাওয়ের জায়গায় বেছে নিয়েছে। অন্যদিকে একটি চলচ্চিত্র প্রদর্শনীতে জনি কেজ নামের এক অ্যাক্টর তার ফাঁকা বুথে একা বসে থাকে। জনি তখন একদম বেকার, আর সে দেখে বাকি নতুন আর তরুণ অভিনেতাদের কাছে মানুষ ছবি আর অটোগ্রাফের জন্য ভিড় জমায়, অথচ তার বুথে একজনও আসছে না। যৌবনে জনি ছিল দুর্দান্ত এক অ্যাকশন হিরো, টানা 5 বার কারাতের বিশ্ব চ্যাম্পিয়নও ছিল সে। কিন্তু এখন তার কেরিয়ার পুরোপুরি ডুবে গেছে। নতুন অভিনেতাদের কাছে হেরে গিয়ে তার ছবি বিক্রি হওয়া বন্ধ হয়ে যায়। অনুষ্ঠান শেষ হলে যখন জনি নিজের জিনিসপত্র গোছাচ্ছে, তখনই হঠাৎ দুজন লোক তার কাছে আসে, লর্ড রেইডেন ও সোনিয়া ব্লেড। রেইডেন তাকে জানায় যে এল্ডার গডরা জনিকে মর্টাল কম্ব্যাট টুর্নামেন্টের জন্য বেছে নিয়েছে। সোনিয়া তাকে বোঝায় যে পৃথিবীর সমস্ত মানুষের জীবন এখন এই টুর্নামেন্টের ফলাফলের উপর নির্ভর করছে। জনি তাদের কথা বিশ্বাস করে না, সে ভাবে দুজনেই পাগল হয়ে গেছে। জনি যখন সেখান থেকে চলে যেতে চায়, তখন রেইডেন তার বিদ্যুৎ শক্তি দিয়ে সামনে একটি পোর্টাল খুলে দেয়। রেইডেনের এই জাদুকরী শক্তি দেখে জনি হতবাক হয়ে যায়। সোনিয়া তাকে পোর্টালের ভেতর দিয়ে সঙ্গে যেতে বলে। জনি নিজের কৌতূহল সামলাতে না পেরে পোর্টালের ভেতরে ঢুকে পড়ে, যা সরাসরি রেইডেনের মন্দিরে খুলে যায়। সেখানে জনি 3 জন যোদ্ধাকে অনুশীলন করতে দেখে। সোনিয়া তাকে জানায় এরা কারা। জ্যাক্স স্পেশাল ফোর্সের এক প্রবীণ কমান্ডার, যার 2টো হাতি রোবোটিক। কুয়াই লিয়াং লিজেন্ডারি যোদ্ধা স্করপিয়নের বংশধর, যার বর্ম প্রতিটি আঘাত শুষে নেয়। লিউ কাং পৃথিবীর সেরা যোদ্ধা,
যার হাতে আছে আগুনের শক্তি। এত ভয়ঙ্কর ও শক্তিশালী যোদ্ধাদের দেখে জনি কিছুটা ভয় পেয়ে যায় এবং নিজেকে দুর্বল মনে করতে থাকে, কারণ সে মনে করে সে তো শুধু অভিনয় আর কারাতে জানে, আর সেই কারাতেও সে বছরের পর বছর অনুশীলন করেনি। সোনিয়া জানায় আগে পৃথিবীর দল পূর্ণ ছিল, কিন্তু তাদের সেরা যোদ্ধা কুংলাওকে সম্প্রতি সাংসাং হত্যা করেছে, তাই দেবতারা তার জায়গায় জনিকে বেছে নিয়েছে। রেইডেন তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে পৃথিবী ইতিমধ্যে 9 বার হেরে গেছে, এই 10ম টুর্নামেন্টেও যদি পৃথিবী হেরে যায় তাহলে শাও খান পৃথিবী দখল করে সমস্ত মানুষকে দাস বানিয়ে ফেলবে। এই কথা শুনে জনি আরও আতঙ্কিত হয়ে ওঠে। সে বলে সে এই লড়াইয়ের যোগ্য নয়, কারণ বাকিদের মতো তার কোনো বিশেষ অতিমানবিক শক্তি নেই, সেখানে গেলে সে নিশ্চিত মারা যাবে। কুয়াইলিয়াং তাকে বলে যাদের বেছে নেওয়া হয়েছে তারা নিজেদের নিয়তি মেনে নিয়েছে এবং পৃথিবীতে তাদের প্রিয়জনদের বাঁচাতে তারা মরতেও প্রস্তুত। কিন্তু জনি ভয় স্পষ্ট মানা করে দেয় এবং রেইডেনকে বলে তাকে ফিরিয়ে দিতে। সোনিয়া বলে এখন লুকিয়ে থেকে কোনো লাভ নেই, কারণ দেবতারা তাকে বেছে নিয়েছেন। তবুও রেইডেন একটি পোর্টাল খুলে জনিকে বাড়ি ফিরে যেতে দেয়। জনি তৎক্ষণাৎ পোর্টালের ভেতর ছুটে যায়। এদিকে আউটওয়ার্ল্ডে শাও খান মৃত্যুর জাদুকর কুয়ানচিকে নির্দেশ দেয় দুজন মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করতে। প্রথমজন কুংলাও। কুয়ানচি শুধু কুংলাওকে জীবিতই করে না, তার আত্মাকে সম্পূর্ণ বদলে দেয় যাতে সে আউটওয়ার্ল্ডের পক্ষে একজন দাসযোদ্ধা হয়ে লড়ে। দ্বিতীয় ব্যক্তি যাকে জীবিত করা হয় সে হলো তাবিজ চুরি করা কানো। কানো জীবিত হওয়ার পর তার একটি চোখ থাকে না, কারণ সোনিয়ার সঙ্গে লড়াইয়ে সে তার চোখ হারিয়েছিল। কুয়ানচি কানোর আত্মাকে ব্রেইন ওয়াশ করে না, কারণ তার মতে কানো কোনো গুরুত্বপূর্ণ মানুষ নয়, বরং 1 নম্বরের প্রতারক। কুয়ানচি মনে করে কানোর মন বদলাতে গিয়ে শক্তি নষ্ট হবে। সে কানোকে লোভ দেখায় যে সে শিনকের তাবিজ তাদের দিয়ে দিলে তাকে একটি নতুন লেজার চোখ দেওয়া হবে। কানো এই লোভে পড়ে যায় এবং কোনো দ্বিধা ছাড়াই তৎক্ষণাৎ তাবিজ তাদের হাতে তুলে দেয়। পৃথিবীতে জনি কেজ তখন এই ভেবে খুব উদ্বিগ্ন ছিল যে গোটা পৃথিবী বিপদে পড়েছে। তখনই হঠাৎ সেখানে একটি পোর্টাল খুলে যায় এবং দেবতাদের মাধ্যমে তাকে সরাসরি আউটওয়ার্ল্ডের মর্টাল কম্ব্যাট অ্যারেনায় টেনে নেওয়া হয়। এখন প্রস্তুতি থাকুক বা না থাকুক, জনকে নিজের নিয়তি মেনে নিয়ে লড়তেই হবে। আর অবাক করা বিষয় হলো তার সামনে শত্রু হয়ে দাঁড়িয়েছিল রাজকুমারী কিতানা। লড়াই শুরু হয় আর কিতানা তার অসাধারণ ক্ষিপ্রতায় একের পর এক আঘাত করতে থাকে জনির ওপর। দূরে বসে শাও খান বিপুল অহংকার ও ক্রোধ নিয়ে এই লড়াই দেখতে থাকে। জনি ভয়ে শুধু কিতানার আঘাত থেকে বাঁচার চেষ্টা করে এবং প্রাণ বাঁচিয়ে ছাদে পালিয়ে যায়। কিন্তু কিতানা তার জাদুকরি পাখা ছুঁড়ে জনিকে সেখানেই থামিয়ে দেয় এবং তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। জনিকে মাটিতে পড়ে থাকতে দেখে শাও খান কিতানাকে বলে তার প্রাণ নিয়ে আউটওয়ার্ল্ডের জয় নিশ্চিত করতে, কিন্তু কিতানা মানা করে দেয়। জয়ী হয়েও সে জনিকে জীবিত ছেড়ে দেয়। অন্যদিকে আরেকটি আরেনায় সোনিয়া ব্লেডের মুখোমুখি হয় ব্রেইনওয়াশড রানী সিন্ডেল। সিন্ডেল মুখ দিয়ে এমন ভয়ঙ্কর সনিক তরঙ্গ ছোড়ে যে সোনিয়ার অবস্থা খারাপ হয়ে যায়। এর পাশাপাশি মাটি থেকে বেরিয়ে আসা ধারালো ছুরি এড়িয়ে সোনিয়া কঠোর পরিশ্রমে লড়াই করে এবং শেষ পর্যন্ত সিন্ডেলকে হত্যা করে। এভাবে টুর্নামেন্টের প্রথম পর্ব সমান সমান হয়ে দাঁড়ায়। পৃথিবী একটি ম্যাচ জেতে একটিতে হারে। রাউন্ড শেষে সোনিয়া ও জনি পোর্টাল দিয়ে রেইডেনের মন্দিরে ফিরে আসে। রেইডেন জনিকে বলে তুমি ভাগ্যবান যে তোমার শত্রু তোমাকে জীবিত ছেড়ে দিয়েছে। এদিকে আউটওয়ার্ল্ডে কানো ক্রমাগত কুয়ানচির পেছনে পড়ে থাকে তার লেজার চোখের প্রতিশ্রুতি পূরণ করার জন্য। কুয়ানচি তার বাকি কাজ ফেলে কানোকে নতুন লেজার চোখ দিয়ে দেয়। এদিকে কিতানা চুপিসারে প্রাসাদের এক মন্দিরে যায় এবং তার বাবার সেই রূপালী হারের সাহায্যে একটি পোর্টাল খুলে সরাসরি রেইডেনের মন্দিরে পৌঁছে যায়। জনি ও বাকিরা তাকে দেখে হতবাক হয়ে যায়। আসলে কিতানা কোনো শত্রু নয়, বরং লর্ড রেইডেনের গুপ্তচর যে শাও খানের ওপর নজর রাখছিল। কিতানা জানায় শাও খান কানোকে জীবিত করে শিনকের তাবিজ হস্তগত করেছে। যদি সে তাবিজে পূর্ণ শক্তি ভরে ফেলতে পারে তাহলে সে তাৎক্ষণিক আরোগ্যের শক্তি পাবে এবং পৃথিবীর হার নিশ্চিত হয়ে যাবে। যাওয়ার আগে কিতানা একটি অনুরোধ করে। সে জানায় তার সবচেয়ে প্রিয় বান্ধবী জেডও এই টুর্নামেন্টে লড়ছে, তাই যেই জেডের মুখোমুখি হোক তাকে যেন প্রাণে না মারা হয়। কিতানা আবার আউটওয়ার্ল্ডে ফিরে যায়, কিন্তু মন্দির থেকে বের হতেই দেখে জেড আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। জেডের ভীষণ দুঃখ হয় যে তার সবচেয়ে বিশ্বস্ত বান্ধবী কিতানা শাও খানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তখনই পৃথিবীতে রেইডেনের মন্দিরে এক অচেনা ব্যক্তি এসে হাজির হয়। সে আর কেউ নয়, জীবিত করা ও ব্রেইনওয়াশড কুংলাও। রেইডেন ও বাকিরা তাকে দেখে খুশি হয়ে উঠতে না উঠতেই কুংলাও হঠাৎ তার ধারালো টুপি ছড়ে রেইডেনের গলায় গভীর আঘাত করে। কেউ কিছু বোঝার আগেই কুংলাও পোর্টাল দিয়ে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে সাংসুং এসে জনির ওপর আক্রমণ করে এবং রেইডেনের সমস্ত দৈব শক্তি ছিনিয়ে নিয়ে শিনকের তাবিজে ভরে ফেলে। তাবিজ চার্জ হতেই সাংসুং আউটওয়ার্ল্ডে পালিয়ে যায়, যেখানে কুয়ানচি সেই শক্তি সরাসরি শাও খানের শরীরে প্রবেশ করায়। এখন শাও খানের কাছে তাৎক্ষণিক আরোগ্যের ক্ষমতা এবং দেবতার মতো অস্বাভাবিক শক্তি চলে আসে। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শুরু হয়। প্রথম লড়াই হয় জ্যাক্স ও জেডের মধ্যে। দুজন মুখোমুখি হয়ে যায় এবং লড়াই হয়ে ওঠে টান টান। জ্যাক্স তার রোবোটিক হাত দিয়ে জেডের লাঠি ভাঙার চেষ্টা করে, কিন্তু সেই লাঠি অত্যন্ত মজবুত। শেষে জ্যাক্স বুদ্ধি খাটিয়ে জেডকে তুলে তারই লাঠির ওপর আছড়ে ফেলে এবং এই ম্যাচ জিতে যায়। কিন্তু কিতানার প্রতি কৃতজ্ঞতাবশত জ্যাক্স জেডকে প্রাণে না মেরে জীবিত ছেড়ে দেয়। দ্বিতীয় লড়াই হয় কুয়াইলিয়াং ও স্বয়ং এম্পেরর শাও খানের মধ্যে।
কুয়াইলিয়াং জানতো এই বিশাল শক্তিশালী সম্রাটের সামনে সে কিছুই নয়, তবুও সে পুরো সাহস নিয়ে এগিয়ে যায় এবং শাওকানের ওপর একের পর এক আঘাত করে। কিন্তু তাবিজের শক্তির জোরে শাওকানের সমস্ত ক্ষত তৎক্ষণাৎ ছেড়ে যায় আর সে এক ঝটকায় কুয়াইলিয়াংয়ের মাথা চূর্ণ করে তাকে হত্যা করে। তৃতীয় লড়াইয়ে লিউ ক্যাংয়ের মুখোমুখি হয় তারই পুরনো ভাই কুংলাও। লিউ ক্যাং বারবার মনে করিয়ে দেয় যে তারা দুজন ভাই, কিন্তু ব্রেইনওয়াশড কুংলাও তার ওপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েই যায়। আর কোনো উপায় না দেখে লিউ ক্যাং সব কিছু বাজি লাগিয়ে লড়াই করে। সে কুংলাওয়ের করাতের মতো ধারালো টুপিটি মাটিতে গেড়ে দেয় এবং কুংলাওকে এমনভাবে টেনে নেয় যে সে নিজেরই টুপির আঘাতে দুই টুকরো হয়ে যায়। লিউ ক্যাং প্রচণ্ড কেঁদে ফেলে এবং প্রতিজ্ঞা করে যে একদিন সে অবশ্যই কুংলাওকে সঠিকভাবে জীবিত করার উপায় খুঁজে বের করবে। মন্দিরে ফিরে সে কাঁদতে কাঁদতে জানায় যে সে নিজের ভাইকে হত্যা করেছে, আর কুয়াইলিয়াংয়ের ফিরে না আসায় সবাই বুঝে যায় সেও মারা গেছে। এদিকে আউটওয়ার্ল্ডে শাওকান কুয়াঞ্চিকে নির্দেশ দেয় তাদের সেরা যোদ্ধা বিহান অর্থাৎ সাবজিরোকে জীবিত করতে, যাকে আগের ঘটনায় স্করপিয়ন পুড়িয়ে হত্যা করেছিল। কুয়াঞ্চি নরক থেকে বিহানের দেহ তুলে আনে, জীবিত করে। কিন্তু এবার সে সাবজিরো নয়, বরং ছায়ার শক্তিধর এক অন্ধকারের যোদ্ধা নুব সাইবট হয়ে জেগে ওঠে। কিটানা আবার রেইডেনের কাছে ফিরে আসে এবং তাকে মৃতপ্রায় অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। সে জানায় রেইডেনের শক্তি ফিরিয়ে আনার এবং শাওকানকে হারানোর একমাত্র উপায় হলো শিনকের তাবিজ ধ্বংস করা। সেই তাবিজ শাওকানের প্রাসাদে কঠোর প্রহরায় রাখা আছে। প্রাসাদে ঢোকার একমাত্র গোপন পথ হলো মাটির নিচে তৈরি একটি সুড়ঙ্গ, কিন্তু সেখানে পৌঁছতে হলে তাদের বিপজ্জনক তার কাটান অঞ্চল পার হতে হবে। কিটানা যেই আউটওয়ার্ল্ডে ফিরে আসে, জেড তার সেনাবাহিনী নিয়ে তাকে ঘিরে ফেলে এবং দুঃখের সঙ্গে তাকে গ্রেফতার করে। এদিকে লিউ ক্যাং, সোনিয়া, জ্যাক্স আর জনি পোর্টাল দিয়ে তার কাটান অঞ্চলে পৌঁছায়, যেখানে তাদের মুখোমুখি হয় সেই গোত্রের নেতা বারাকা। লিউ ক্যাং জানতে পারে শাওকান তার কাটান গোত্রের মানুষদের সবসময় পশুর মতো আচরণ করেছে, তাই সে বারাকাকে বোঝানোর চেষ্টা করে যাতে সে তাদের সঙ্গে হাত মিলিয়ে শাওকানকে উৎখাত করতে সাহায্য করে। কিন্তু বারাকা রাজি হয় না, কারণ তার মনে হয় পৃথিবীও শীঘ্রই শাওকানের দাস হয়ে যাবে। জনি তখন নিজের হিরোসুলভ বুদ্ধি খাটিয়ে বারাকাকে খোঁচা দিয়ে বলে, তোমরা সব এক নম্বরের ভীতু, শুধু এখানে লুকিয়ে বসে থাকো। বারাকার রেগে গিয়ে জনিকে সরাসরি লড়াইয়ে চ্যালেঞ্জ দেয়। জনি, যে শুধু তাদের রাগিয়ে তোলার জন্যই এমন বলেছিল, এখন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সোনিয়া, জ্যাক্স আর লিউ ক্যাং তাকে প্রস্তুত হতে বলে, কারণ এখন লড়াই ছাড়া উপায় নেই। লড়াই শুরু হয় এবং বারাকা জনির ওপর ঝাঁপিয়ে পড়ে। জনি তার হাড়ের অস্ত্র থেকে বাঁচতে এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু বারাকা তার পিছু ছাড়ে না। তখনই সোনিয়া জোরে চিৎকার করে বলে, জনি, তুমি 5 বারের কারাটে চ্যাম্পিয়ন আর দুনিয়ার সবচেয়ে বড় অ্যাকশন হিরো। এই কথা শুনতেই জনির ভেতরের আসল চ্যাম্পিয়ন জেগে ওঠে। সে পুরো উদ্যমে ফিরে আসে এবং নিজের অসাধারণ কারাটে কৌশল দিয়ে বারাকার আঘাত ঠেকিয়ে তাকে পরাজিত করে দেয়। বারাকা হার মেনে নেয়। মজার ব্যাপার হলো, বারাকা জনির এই লড়াইয়ের ধরনের ভক্ত হয়ে যায় এবং তার কাছে কারাটে শেখার অনুরোধ করে। জনি বলে, ঠিক আছে, শেখাবো, তবে আমার একটা শর্ত আছে, তোমাকে আমাদের শাওকানের প্রাসাদের গোপন সুড়ঙ্গ পর্যন্ত পৌঁছে দিতে হবে। বারাকা রাজি হয়ে যায় এবং সুড়ঙ্গের বাইরে দাঁড়ানো প্রহরীদের পিটিয়ে পথ পরিষ্কার করে দেয়। ফটকের সামনে পৌঁছে বারাকা বলে সে ভেতরে যেতে পারবে না, কারণ তাকে নিজের গোত্র রক্ষা করতে হবে। জনি আর বাকিরা তাকে ধন্যবাদ জানিয়ে সেই পুরনো গোপন সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। প্রাসাদের ভেতরে ক্রোধে লাল হয়ে থাকা শাওকানের সামনে কিটানাকে নিয়ে আসা হয়। কিটানার এই বিশ্বাসঘাতকতায় শাওকান এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে সে তার লোকদের নির্দেশ দেয় কিটানাকে শহরের ঠিক মাঝখানে চৌরাস্তায় শিকল দিয়ে বেঁধে রাখতে, যাতে সবার জন্য এটি একটি শিক্ষা হয় যে বিশ্বাসঘাতকতার পরিণাম কী হতে পারে। অন্যদিকে লিউ ক্যাং আর তার পুরো দল চুপিসারে প্রাসাদের ভেতরে ঢুকতে সফল হয়। ভেতরে পৌঁছে তারা সবাই আলাদা আলাদা পথে ছড়িয়ে পড়ে। লিউ ক্যাং খুঁজতে খুঁজতে সেই গোপন কক্ষে পৌঁছায় যেখানে শিনকের তাবিজ রাখা ছিল, কিন্তু সে যেই এগিয়ে যায়, হঠাৎ শাওকান তার সামনে এসে পথ আটকে দেয়। দুজনের মধ্যে প্রাণান্তকর লড়াই শুরু হয়। লিউ ক্যাং তার সমস্ত শক্তি দিয়ে ফায়ার ড্রাগন কৌশল প্রয়োগ করে, কিন্তু শাওকানের দৈব শক্তির সামনে তার এই আঘাত একেবারে অকেজো প্রমাণিত হয়, আর শাওকান তাকে নির্মমভাবে পেটাতে শুরু করে। তখনই সেখানে জ্যাক্স পৌঁছে যায় এবং তাবিজের বাক্স খোলার চেষ্টা করে, কিন্তু শাওকান তাকে দেখে ফেলে এবং তৎক্ষণাৎ থামিয়ে দেয়। সোনিয়াও সেখানে এসে তাবিজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রোধে উন্মত্ত শাওকান এক ঝটকায় জ্যাক্সের একটি রোবোটিক হাত কেটে আলাদা করে দেয়। এটা দেখে সোনিয়া এগিয়ে যায়, কিন্তু শাওকান তাকে সহজেই দূরে ছুঁড়ে ফেলে দেয়। শাওকান যখন সোনিয়াকে প্রাণে মারতে যায়, তখন আহত জ্যাক্স এসে তাকে বাঁচায়। ঠিক সেই বিশৃঙ্খলার মধ্যেই সেখানে নুব সাইবট অর্থাৎ বিহান এসে সুযোগ বুঝে তাবিজটি বের করে নেয়। শাওকান চিৎকার করে তাকে বলে, তাবিজ নিয়ে লুকিয়ে পড়ো, আর বিহান তৎক্ষণাৎ একটি পোর্টাল খুলে তাবিজ সহ নেদার রেলম অর্থাৎ নরকে পালিয়ে যায়। তাবিজ হাতছাড়া হতেই শাওকানের ক্রোধ আরও বেড়ে যায় এবং সে জ্যাক্সের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে জ্যাক্সকে নির্মমভাবে পিটে হত্যা করে ফেলে।
এসবের মধ্যেই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড সম্পন্ন করার জন্য শাওকান, সোনিয়া আর লিউ ক্যাং সরাসরি শহরের সেই চৌরাস্তার অ্যারেনায় পৌঁছে যায়। এই ধ্বংসযজ্ঞের মধ্যে জনি কেজ একা পড়ে থাকে, আর তখনই সেখানে কেন হাজির হয়। জনিকে দেখেই কেন তাকে চিনে ফেলে, কারণ পৃথিবীতে থাকতে সে জনির ছবি অনেক দেখত, কিন্তু এখানে একটি অদ্ভুত মোড় আসে। কেন হঠাৎ নিজের সঙ্গে আসা আউটওয়ার্ল্ডের প্রহরীদেরই হত্যা করে। সে জনিকে একটি প্রস্তাব দেয় এবং বলে যে সে তাবিজ ধ্বংস করতে তাদের সাহায্য করবে। আসলে কেন এই আউটওয়ার্ল্ডের ওপর পুরোপুরি বিরক্ত হয়ে গেছে, কারণ এখানে না আছে পৃথিবীর মতো মদ, না আছে কোনো বিনোদন। সে শুধু কোনোভাবে পৃথিবীতে নিজের বাড়ি ফিরে যেতে চায়। দুজনে একটি পোর্টাল দিয়ে আবার রেইডেনের মন্দিরে পৌঁছায়। মন্দিরে কেন জানায় বিহান সেই তাবিজ নিয়ে নেদার রেলমে পালিয়ে গেছে। মৃত্যুশয্যায় পড়ে থাকা লর্ড রেইডেনের একটি বুদ্ধি আসে। তিনি জানতেন জনি আর কেন একা বিহানকে হারাতে পারবে না, তাই তিনি তাদের দুজনকেই নেদার রেলমে স্করপিয়নের কাছে সাহায্য চাইতে পাঠান। জনি আর কেন পোর্টাল দিয়ে নরকে পৌঁছায়, কিন্তু সেখানকার দৃশ্য দেখে কেন বিভ্রান্ত হয়ে পড়ে। সে ভেবেছিল নরকে চারদিকে শুধু আগুনের শিখা থাকবে, কিন্তু সেখানে এমন কিছুই নেই। জায়গাটি ছিল খুবই সবুজ ও শান্ত। তখনই সেখানে স্করপিয়ন এসে ক্ষুব্ধ স্বরে জিজ্ঞেস করে, তোমরা দুজন এখানে কি করছো? জনি তাকে অনুরোধ করে শিনকের তাবিজ খুঁজে বের করতে সাহায্য করতে, কিন্তু স্করপিয়ন স্পষ্ট মানা করে দেয় এবং বলে পৃথিবীতে কি ঘটছে তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তখন কেন বুদ্ধি খাটিয়ে তাকে বলে যে তার পুরনো শত্রু বিহান জীবিত হয়ে উঠেছে এবং নুব সাইবট হয়ে এই নরকেই তাবিজ নিয়ে লুকিয়ে আছে। বিহান জীবিত শুনতে স্করপিয়নের ভেতরে সেই পুরনো প্রতিশোধের আগুন, যে তার পুরো পরিবারকে হত্যা করেছিল, আবার জেগে ওঠে। স্করপিয়নের ক্রোধ এতটাই ভয়ঙ্কর হয় যে তার চারপাশে সমস্ত গাছপালা আগুনে পুড়ে যায়, আর নরকের আসল রূপ, যা জ্বলন্ত আগুনে ভরা, প্রকাশিত হয়ে যায়। অন্যদিকে শ্যাংস্যাং জেডকে নির্দেশ দেয় যে সে তৎক্ষণাৎ নেদার রেলমে গিয়ে বিহানকে সাহায্য করুক, যাতে তাবিজ সবসময় নিরাপদ থাকে। এই বলে শ্যাংস্যাংও এক পোর্টাল দিয়ে কোনো অজানা জায়গায় অদৃশ্য হয়ে যায়। শহরের চৌরাস্তায় এখন টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শুরু হয়। এবার শাওকান একা, আর তার সামনে লিউ ক্যাং আর সোনিয়া ব্লেড একসঙ্গে। লিউ ক্যাং আর সোনিয়া অ্যারেনায় প্রবেশ করতেই তারা দেখে শিকলে বাঁধা কিতানাকে, যা দেখে দুজনেই হতবাক হয়ে যায়। শাওকান তাদের খোঁচা মেরে বলে, এসো আর এই টুর্নামেন্ট চিরতরে শেষ করে দাও। লিউ ক্যাং আর সোনিয়া একসঙ্গে প্রাণপণে সেই ভয়ঙ্কর শক্তিশালী শাওকানের বিরুদ্ধে লড়তে থাকে। লড়াই ভীষণ জোরালো হয়, কিন্তু শাওকানের শক্তির সামনে তাদের টিকে থাকা কঠিন হয়ে ওঠে। শাওকান এক প্রচণ্ড আঘাতে সোনিয়াকে মাটিতে ফেলে দেয়, যাতে সোনিয়া প্রায় অজ্ঞান হয়ে যায়। এখন শুধু লিউ ক্যাং বাকি। সে নিজের সমস্ত শক্তি দিয়ে একাই শাওকানের বিরুদ্ধে লড়তে থাকে। লড়াইয়ের মধ্যেই লিউ ক্যাং পেছনে ঘুরে সোনিয়াকে ইশারা করে দ্রুত গিয়ে কিতানাকে শিখাল থেকে মুক্ত করতে। কিন্তু ঠিক এই সুযোগেই শাওকান তার অস্ত্র দিয়ে লিউ ক্যাংয়ের দেহ এফোড় করে দেয়। লিউ ক্যাং শেষ কথা বলে, এটা শেষ নয়, বরং একটি নতুন শুরু। আর এই কথা বলার সঙ্গে সঙ্গেই লিউ ক্যাংয়ের দেহ এক অদ্ভুত আগুনে পুড়ে ছাইয়ে পরিণত হয়। এদিকে সোনিয়া সুযোগ বুঝে সেই শিকল ভেঙে ফেলে, যাতে কিতানাকে বাধা ছিল। নিজেরই অ্যারেনায় এমন প্রতারণা দেখে শাওকান ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে জোরে আছড়ে ফেলে দেয়। এবার কিতানা এগিয়ে যায় এবং তার জাদুকরি পাখাকে জাগিয়ে তোলে। কিতানা সবার সামনে ঘোষণা করে যে আজ থেকে সে আউটওয়ার্ল্ডের জন্য নয়, বরং পৃথিবীকে বাঁচানোর জন্য একজন যোদ্ধা হয়ে লড়বে। তখনই স্কোর দেখানোর প্রতীকটি নিজের রং বদলে ফেলে, অর্থাৎ কিতানা এখন আনুষ্ঠানিকভাবে পৃথিবীর প্রতিনিধি হয়ে গেছে। এদিকে নরকে স্করপিয়নের সরাসরি মুখোমুখি হয় নুব সাইবট, অর্থাৎ বিহান। বিহানের কাছে এখন ছায়ার অন্ধকার শক্তি আছে, তাই সে তার গুপ্ত ছায়া প্রতিরূপগুলোকে জনি আর কানোর বিরুদ্ধে লড়ার নির্দেশ দেয়। সেখানে স্করপিয়ন আর বিহানের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর পুরনো শত্রুতাপূর্ণ এক লড়াই। অন্যদিকে জনি আর কানো সেই ছায়ার প্রতিরূপের কাছ থেকে শিনকের তাবিজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই ছায়া এতটাই গতিবেগ যে দুজনেরই নাভিশ্বাস উঠে যায়। ছায়াটি যেই কানোকে ধরে ফেলে, কানো তার নতুন লেজার চোখ দিয়ে জোরালো এক আঘাত হানে, যাতে তাবিজটি তার হাত থেকে ছিটকে পড়ে যায়। জনি তৎক্ষণাৎ ঝাঁপিয়ে তাবিজ উঠিয়ে নেয়। তখনই নুব সাইবটের ছায়া কানোকে এমন এক লাথি মারে যে সে সরাসরি খাদের নিচে পড়তে পড়তে সমচ্ছয় হয়, কিন্তু ভাগ্যক্রমে সে একটি পাথর ধরে ঝুলে থাকতে সক্ষম হয়। সেই ছায়া প্রতিরূপ আবার জনিকেও এমন এক লাথি মারে যে জনি দূরে ছিটকে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে স্করপিয়ন প্রচণ্ড ক্রোধে বিহানের বিরুদ্ধে লড়ছিল। বিহান নিজের ছায়াদের ডেকে স্করপিয়নের ওপর দ্বৈত আক্রমণ চালায়, কিন্তু স্করপিয়নের প্রকৃত নরকের শক্তির সামনে সে টিকে থাকতে পারে না। স্করপিয়ন সেই ছায়া প্রতিরূপকে ধরে মাঝখান থেকে দুই টুকরো করে ফেলে। এটা দেখে বিহান ভয় পেয়ে যায় এবং জনির কাছে পড়ে থাকা তাবিজটি উঠিয়ে সেটিকে চিরতরে ধ্বংস করতে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই পেছন থেকে জেড এসে হাজির হয়, যে এখন কিতানার পক্ষে চলে এসেছে। জেড তার নীল জাদুকরি আলো দিয়ে বিহানের ওপর আক্রমণ চালায়, যা বিহান তাবিজের শক্তিতে ঠেকিয়ে দেয়। এর মধ্যেই দ্রুত উঠে এসে কানো তার লেজার ছোড়ে, আর স্করপিয়নও তার নরকের আগুন দিয়ে তার ওপর আক্রমণ করে। সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকা জনি কেজের কানে তখন লর্ড রেইডেনের একটি ক্ষীণ কণ্ঠস্বর শোনা যায়।
রেইডেন বলে জনিকে দেবতারা এমনি এমনি বেছে নেয়নি, এর পেছনে এক অনেক বড় উদ্দেশ্য আছে। এই কথা শুনতেই জনির শরীরে এক অদ্ভুত শক্তি জেগে ওঠে এবং সে উঠে দাঁড়ায়। জনি নিজের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে এবং একটি দুর্দান্ত সুপার কারাটে কিক সরাসরি শিনকের তাবিজে বসিয়ে দেয়, আর মুহূর্তেই সেই জাদুকরি তাবিজ টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। ওদিকে পৃথিবীতে শ্যাং স্যাং মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা রেইডেনকে চিরতরে হত্যা করতে যাচ্ছিল, ঠিক তখনই তাবিজ ধ্বংস হয়ে যায়। তাবিজ ভাঙার সঙ্গে সঙ্গে রেইডেনের ছিনিয়ে নেওয়া সমস্ত শক্তি তার শরীরে ফিরে আসে। রেইডেন সংজ্ঞা ফিরে পেয়ে এক ঝটকায় শ্যাং স্যাংকে নির্মমভাবে পিটিয়ে দেয়। আউটওয়ার্ল্ডের চৌরাস্তায় শাওকান কখনও কিতানার ওপর ভারী পড়ছিল এবং তাকে একের পর এক পেটাচ্ছিল। কিন্তু তখনই একটি অলৌকিক ঘটনা ঘটে। কিতানা যখন তার তলোয়ারের মতো পাখা দিয়ে শাওকানের ওপর আঘাত করে, তখন শাওকানের শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে। কিতানা সঙ্গে সঙ্গে বুঝে যায় যে পৃথিবীতে তাদের বন্ধুরা তাবিজ ধ্বংস করে দিয়েছে, আর এখন শাওকান আর অমর নয়। কিতানা থামা ছাড়াই তার ওপর একের পর এক আঘাত চালিয়ে যায়। তবু শাওকান শেষ মুহূর্ত পর্যন্ত শক্তিশালী ছিল। সে কিতানার গলা চেপে ধরে যাতে কিতানা প্রায় অজ্ঞান হয়ে যেতে থাকে। সেই কঠিন মুহূর্তে কিতানার মনে পড়ে যায় তার বাবা রাজা জেরডের মৃত্যুর কথা, যা এই শাওকানেরই হাতে ঘটেছিল। কিতানা নিজের শেষ শক্তি দিয়ে বাবার সেই নীল ফিতাটি বের করে এবং তা দিয়ে শাওকানের হাত বেঁধে তার গলা টিপে ধরতে শুরু করে। তারপর সে শাওকানের মুখোশ খুলে ফেলে এবং নিজের জাদুকরি পাখা দিয়ে শাওকানের মাথা দুই টুকরো করে দেয়। শাওকান চিরতরে মাটিতে মিশে যায়। শাওকানের মৃত্যু দেখে এডিনিয়ার সমস্ত নাগরিক আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, কারণ তারা বছরের পর বছরের দাসত্ব থেকে মুক্তি পায়। সবাই খুশি হয়ে কিতানার সামনে হাঁটু গেড়ে বসে এবং তাকে এডিনিয়ার নতুন রানী হিসেবে গ্রহণ করে। কিন্তু কিতানা তাদের তৎক্ষণাৎ উঠে দাঁড়াতে বলে এবং বলে, আমাদের কারো সামনে মাথা নত করার প্রয়োজন নেই। এডিনিয়ার মানুষ অনেক শক্তিশালী, আমরা কারো সামনে মাথা নত করি না। এরপর কিতানাকে সম্মান সহকারে এডিনিয়ার নতুন শাসক ঘোষণা করা হয়, আর জেড হয়ে ওঠে তার প্রধান উপদেষ্টা। গল্পের শেষ অংশে জনি কেজ তারকাটান গোত্রের মানুষদের সামনে বড় বড় বাগাড়ম্বর করছিল এবং নিজের প্রথম দিনের বীরত্বের গল্প শোনাচ্ছিল। ঠিক তখনই সেখানে সোনিয়া, লর্ড রেইডেন, কিতানা আর জেড এসে হাজির হয় এবং জনিকে দ্রুত প্রস্তুত হতে বলে। জনি বিভ্রান্ত হয়ে পড়ে এবং বলে, কিন্তু আমরা তো মর্টাল কম্ব্যাট টুর্নামেন্ট জিতেই গেছি, এখন আর কি বাকি আছে? তখন রেইডেন তাকে বুঝিয়ে বলে, এই লড়াইয়ে পৃথিবী তার বেশ কয়েকজন মহান যোদ্ধা জ্যাক্স আর কুয়াই লিয়াংকে হারিয়েছে। তাই রেইডেন এখন জনিকে একটি নতুন মিশনে নিয়ে যেতে চায়, সেই সমস্ত মৃত যোদ্ধাদের আবার জীবিত করার জন্য। তখনই সেখানে কানু এসে হাজির হয়, আর সে তার সঙ্গে অপহরণ করে নিয়ে আসে মৃত্যুর সেই জাদুকর কুয়ানচিকে, যার কাছে আত্মাদের পুনরুজ্জীবিত করার রহস্য জানা ছিল। সেই সঙ্গে তারকাটান গোত্রের নেতা বারাকাও এগিয়ে আসে এবং বলে যে সেও তার নতুন গুরু অর্থাৎ জনি কেজকে সাহায্য করতে এই মিশনে অবশ্যই যাবে। আর এই চমৎকার মোড়ের মধ্য দিয়েই মর্টাল কম্ব্যাট 2 এর এই দুর্দান্ত কাহিনী এখানেই শেষ হয়। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।